ভালোবাসার সকল প্রকার পার্ট গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে। আবির গুটি গুটি পায়ে ভার্সিটিতে ঢোকে। চোখে গোল গোল চশমা আর গায়ে ঢিলাঢালা পোশাক। আবির সামনে এগিয়ে যেতে থাকে। এখানে আবির দুই একবার এসেছে, কিন্তু আবিরকে কেউ চেনে না, কারণ আজই সে প্রথম ভার্সিটিতে আসছে। এর আগে কোথায় ছিল, কি করে, কেউ কিছুই জানে না। সে এগিয়ে যায় তার ক্লাসের দিকে। সে বেশ জোরেই তার ক্লাসের দিকে যাচ্ছে, কারণ অলরেডি সে লেট করে ফেলেছে। হঠাৎ করে কিছু একটার সাথে পা লেগে ধপ করে মাটিতে পড়ে যায় আবির। চশমাটা পড়ে যায় আবিরের চোখ থেকে। আবির ঠিকমতো কিছু দেখতে পারছে না। চশমা হাত দিয়ে খুঁজে পড়ে নেয় আবির। সামনে ভালোভাবে তাকিয়ে দেখে ৬-৭ জন ছেলে, সাথে ৩ জন মেয়ে। আবির দেখে বুঝতে পারে তাদের মধ্যে একজন মেয়ে তার পথে পাড়া দিয়ে তাকে ফেলে দিছে। আবির তাদের কিছু না বলে সামনে এগিয়ে যেতে থাকে। পেছন থেকে একটা ছেলে তাকে ডাক দেয়। ওই চান্দু, কই যাও? শোনো এদিকে। আবির কিছু না বলে মাথা নিচু করে তাদের সামনে গিয়ে দাঁড়ায়। তাদের মধ্যে আরেকজন ছেলে বলে, কে রে মাম্মা? কোন ইয়ারে? দেখে তো মনে হয় নতুন। জি, নতুন। তোর বড়দের ভাই ডাকতে পারস না? নাম কি তোর? জি, আবির ভাই। বলেই সবাই একসাথে হো হো করে হেসে ওঠে। আবির কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরের এসব অপমান সহ্য করার ক্ষমতা আছে, কারণ সে জন্ম থেকেই এসব অপমান সহ্য করে আসছে। ওদের মধ্যে একজন মেয়ে বলে ওঠে, শালা, খ্যাতের জামাকাপড় দেখছিস? দেখলেই বমি হবে। মনে হচ্ছে কয়েক বছর ধরে পড়ে আছে। এই, তুই যা তো সামনে থেকে। শেষ কথাটা আবিরকে উদ্দেশ্য করে বলে। আবিরের এসব কথা শোনার অভ্যাস থাকলেও আজ কীরকম জানি তার লাগছে। গরম নেই, তবু সে ঘেমে একাকার। হয়তোবা নতুনদের মধ্যে এসব কথা শুনছে, তাই এমন লাগছে। আবির হাঁটতে শুরু করে। বুঝতে পারে তার মাথা ঘুরছে। কোনো রকমে একটু দূরে পুকুরের পাড়ি গাছের নিচে বসে। চোখগুলো ঘোলাটে হয়ে আসছে আবিরের। পুকুরটা বেশ বড়, প্রায় ১ একর জমি জুড়ে শুধু পুকুর। পুকুরের পাশ দিয়ে অনেক গাছ লাগানো। এক পাশ দিয়ে বড় বড় গাছ লাগানো। এক পাশে ফলের গাছ, তার পাশে ফুলের গাছ। দেখে মনে হচ্ছে যেন কোনো মুভি দেখছে আবির। হঠাৎ আবিরের পাশে একজন বসে। আবির সেদিকে তাকায়, সাথে অবাকও হয়। তার পাশে একটা মেয়ে বসে আছে। আবির এতক্ষণ নিজেই নিজেকে বকা দিচ্ছিল, কেন সে গরিবের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু এখন নিজেকে বকা না দিয়ে পাশে বসা মেয়েটির দিকে অপলকভাবে তাকিয়ে আছে। মেয়েটির বয়স সর্বোচ্চ ৭ বছর হবে, আর সে এই বয়সে নিজের পেট নিজে চালাচ্ছে। আবির তাকিয়ে থেকে দেখে মেয়েটি বলে, সাহেব, বাদাম খাইবেন? না, আমার কাছে টাকা নেই। সমস্যা নেই, পরে দিয়েন। না থাক, লাগবে না। তারপর দুজনেই আবার চুপ করে যায়। সে কি বলবে কিছু বুঝতে পারছে না, কারণ আবির এখনও অপমানটাকে সহ্য করতে পারেনি। কিছু সময় পর মেয়েটি নীরবতা ভেঙে বলে, সাহেব, কি ভাবতেছেন? না, কিছু না। আমি জানি আপনি কি ভাবতেছেন। আপনি ওই ছেলেমেয়েকেও লইয়া ভাবতেছেন, ঠিক কইছি না? মেয়েটি আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যারা কিছু আগে আমাকে র্যাগিং করেছিল। তুমি কিভাবে বুঝলে আমি ওদের নিয়ে ভাবছি? আপনার মতো অনেকেই ওরা মারধর করছে। সকলে বাড়ি চলে যায়, না হয় অপমান হইবার লাইগা কয়েকদিন ধরে আসে না। অনেকে তো ভার্সিটি থেকেও চলে যায়। তবে আপনিই প্রথম যে এখনো ভার্সিটিতে আছে। মারেও? শুধু মারে না, আরও অনেক কিছু করে। কারো কারো কাছে তো কাপড়ও খুলে নেয়। আপনার ভাগ্য ভালো, তাই এত তাড়াতাড়ি ছাড়া পাইছেন। তুমি এত কিছু কিভাবে জানলে? আমি এইসব রোজ দেখি। প্রতিদিন সকালে এই ভার্সিটিতে বাদাম বিক্রি করি, তো হেল লাইগা জানি। তোমার নাম কি? আমার নাম নিধি। আপনার নাম কি সাহেব? আবির। তোমার বাড়িতে কে কে আছে? মা আর বোন। তো তারা কিছু করে না? তুমি এই অল্প বয়সে কাজ করো? না, মা অসুস্থ, কাজ করতে পারে না। মা দুইটা পায়ে বল পায় না। আপনাকে ভদ্র ভাষায় কি জানি কয়, কি জানি না। তো তোমার আপু কি করে? আপু অন্যের বাড়িতে কাজ করে। ও, তো তুমি?
আবির কিছু একটা বলবে তার আগেই অনেকগুলো পুলিশ ভার্সিটিতে ঢোকে। আবির সেই দিকে তাকায়। পুলিশেরা একে একে ভার্সিটিতে নামে, তারপর সেই ছেলে মেয়েদের দিকে এগিয়ে যায় যারা আবিরকে র্যাগিং করছিল। শোরগোল করা ভার্সিটিটা একদম নিশ্চুপ হয়ে গেছে, কেউ কোনো কথা বলছে না। সবাই পুলিশ আর সেই ছেলে মেয়েদের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ কথোপকথনের পর পুলিশগুলো চলে যায়। তাদের মধ্যে একজন মেয়ে তার হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে। ফোনটা একটা বাইকের সাথে লেগে ভেঙে যায়। আবির আর নিধি দুজনেই সেই দিকে তাকিয়ে আছে। আবিরের মাথায় কিছুই ঢুকছে না। আবির নিধিকে প্রশ্ন করে, ওগো নামে কেউ মামলা করলে হেড লাইগা। তো ওদের ধরে নিয়ে গেল না কেন? নিধি কিছু বলবে তার আগে ওইসব ছেলেগুলো আবিরের দিকে দৌড়ে আসে। আবির ভয়ে বড় একটা ঢোক গেলে আবির কিছু বুঝে ওঠার আগেই সবাই মিলে আবিরকে মারতে থাকে। আবির কিছুই বুঝতে পারছে না কেন তাকে মারছে। নিধি অনেকবার চেষ্টা করে আটকানোর, কিন্তু কেউ থামেনি। উল্টা নিধিকেই গালি দিয়ে সরিয়ে দেয়। সবাই গোল হয়ে আবিরকে মারা দেখছে, কেউ সামনে এগিয়ে আসেনি। হঠাৎ করে পেছন থেকে একটা মেয়ে কিছু একটা বলে। সবাই মারা ছেড়ে সেই দিকে তাকায়। আবিরও অনেক কষ্টে সেই দিকে তাকায়। আবির সাথে সাথে যেন ভূত দেখার মতো চমকে ওঠে। মেয়েটা আবিরকে দেখে অবাক হয়, কারণ যেই মেয়ে একটু আগে তাকে অপমান করলো সেই মেয়ে আবার তাকে বাঁচাচ্ছে। আবির অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে। তখনই নিধি তার হাত ধরে আবির জোরে চিৎকার দিয়ে ওঠে। আবির তার হাতের দিকে তাকিয়ে দেখে হাত কেটে টপ টপ করে রক্ত মাটিতে পড়তে থাকে। আবির কিছু বুঝে ওঠার আগেই নিধি তার ওড়না দিয়ে আবিরের হাত বেঁধে দেয়। আবির নিধিকে যতই দেখছে ততই যেন অবাক হচ্ছে। এইটুকু পিচ্চি একটা মেয়ে কতটা কেয়ার করতে পারে। আবির তার কেউ না, এটা জেনেও সে আবিরকে কতটা কেয়ার করছে। হঠাৎ তাদের মধ্যে একটা ছেলে নিধিকে উদ্দেশ্য করে বলে, কে রে, তোর দুলাভাই লাগে নাকি? লাগে, তাতে আপনার কি? যা যা, ওরে একটু নিয়ে যা, সেও মজা নিক, তোর বোনের কাস্টমার বাড়বে। কি রে নিধি, কি বলছো ওরা এসব? কিছু না, আপনি চলেন তো। আবিরের হাত ধরে নিধি নিয়ে গিয়ে সেই আগের জায়গায় রেখে বাদাম নিয়ে চলে যায়। আবির কি করবে কিছু বুঝতে পারছে না। সারা শরীর ব্যথা করছে, ডান পা আর ডান হাত তো ঠিকমতো নাড়াতেও পারছে না। আবির কোনো রকমের উঠে বসে, ব্যাগটা ঘাড়ে নিয়ে ক্লাসের দিকে যায়। কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরে আসে। ধীরে ধীরে বাড়ির দিকে যেতে থাকে সে। ঠিকমতো হাঁটতেও পারছে না আবির, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আবির। আবির কোনো রকম বাড়িতে এসে পৌঁছায়। এসে কম্পিউটার নিয়ে বসে। আবির কম্পিউটারে কাজ করে সে তার খরচ চালায়। সে অনেক কষ্টে কাজ শুরু করে। কোনো রকমের একটা কাজ করেই সে কম্পিউটার থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে ফোন চাপতে থাকে। সে ফেসবুকে ঢুকে আজকে নিউজ দেখছিল। দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙিয়ে কারো ডাকে। আবির ঘুম ঘুম চোখে বাহিরে আসে। চোখ ডলতে ডলতে দেখে ফুড পান্ডা এক ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে। আবির খাবারটা নিয়ে টাকা দিয়ে ভেতরে আসবে এমন সময় ডেলিভারি বয় বলে, সরি স্যার, একটু লেট করে ফেলেছি, আসলে রাস্তায় খুব জ্যাম তো তাই। কথাটা শুনে আবির ঘুরে ডেলিভারি বয়ের দিকে রাগান্বিত চোখে তাকায়। আবিরের চেহারা দেখে ডেলিভারি বয় আবার বলে, সরি স্যার। শুনেন ভাই, সত্যি কথা বলবেন, না পারলে কৈফিয়ত দিতে হবে না। আমি কিছুক্ষণ আগে আসলাম, কোনো জ্যাম নাই, আর আপনি এইটুকু সময়ের মধ্যে খুব জ্যাম বাঁধিয়ে দিলেন। সত্যি স্যার, বাংলাদেশ ব্যাংকের সামনে খুব ভিড়, অনেক রিপোর্টারও আসছে দেখলাম, তাই রাস্তায় খুব জ্যাম বেঁধে গেছে। ওহ আচ্ছা, সরি আপনাকে ভুল বোঝার জন্য। না স্যার, ঠিক আছে, মানুষ বলতেই ভুল। আচ্ছা আসি তবে। হুম। বলেই ভেতরে চলে আসে। আবির ভেতরে এসে খাবারটা রেখে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে বাংলাদেশ ব্যাংকের পেজে ঢোকে। কিছু একটা দেখে মুচকি হাসে। তার পরের দিন আবির আর ভার্সিটিতে যায়নি, সারাদিন বাড়িতেই ছিল। আবিরের মাথায় এখন 3টা প্রশ্নের উত্তর খুঁজে চলেছে। 1, কেন তারা আবিরকে মারল? 2, মেয়েটি কেন আবিরকে মারতে নিষেধ করলো? 3, কেনই বা পুলিশ এসেও ওদের কিছুই বলল না? কিন্তু আবিরের মাথায় এখনো কিছুই ঢুকছে না। আবির কাল থেকে শুধু এটাই ভেবে আসছে, কিন্তু উত্তর খুঁজতে
আবির ব্যর্থ। সে কোনো উত্তরই পায়নি। 2 দিন পর আবির ভার্সিটিতে আসে। এসে নিধিকে খুঁজতে থাকে। আবির চারদিকে চোখ বোলাতে কিন্তু নিধিকে কোথাও খুঁজে পায় না আবির। শেষে ক্লাসে যায় আবির। আবিরকে দেখেই সবাই চুপ করে যায়। ক্লাসে কোনো স্যার নেই। আবির ধীর পায়ে ক্লাসের ভেতরে ঢোকে। লক্ষ্য শেষ বেঞ্চে। সে যখন শেষ বেঞ্চে বসবে তখন শুনতে পায়, ওই দেখ, গ্রামের ভূত। কখনো তো কেউ গ্রামে যাসনি? দেখ দেখ, ভূত দেখতে কেমন হয়। কথাগুলো আবিরকে লক্ষ্য করে বলে, তবে কিছু না শোনার ভান করে শেষ বেঞ্চে গিয়ে বসে ফোন বের করে ফেসবুকে ঢোকে। ক্লাস হতে এখনও 1 ঘন্টা বাকি। আবির ফেসবুকে ঢুকে সব জায়গায় একটাই নিউজ, আবারও বাংলাদেশের ব্যাংক থেকে 100 কোটি টাকা উধাও। পুলিশরা তদন্তে ব্যর্থ হয়ে তা কেসের দায়িত্ব পার করে দিলেন টিম সিআইডির হাতে। আবিরের কোনো টেনশন নেই সেটা নিয়ে। একটা ক্লাস শেষ করে আবির আসে বাহিরে। এসে দেখে নিধি বাদাম বিক্রি করছে। আবির নিধিকে ডাক দেয়। নিধি এক প্রকার দৌড়ে আবিরের কাছে আসে। আবির নিধিকে জিজ্ঞেস করে, কিরে, সকালে কই ছিলি? বাইরে বাদাম বিক্রি করতেছিলাম। ও, তা কত টাকার বাদাম বিক্রি হলো? এই তো সাহেব, 200 টাকা হইব। আচ্ছা নিধি, ওইসব ছেলে মেয়েদের কেউ কিছু বলে না কেন? আপনি এখন ওগল লাইগা ভাবতাছেন? হুম, বল কি কি জানিস ওদের ব্যাপারে? কাল আপনারে যে মেয়েটি বাঁচালো, ও হচ্ছে এই শহরের এমপির মেয়ে। ও যেমন সুন্দরী তেমনই খারাপ, আবার তেমন ভালো। আর বাকি 2টা মেয়ে ওর চাচাতো বোন হয়। আর যে ছেলেগুলো আছে সবগুলো এই শহরের বড় বড় ব্যবসা, যারা কারো তাগো ছেলে ওরা। তার মানে ওই জন্য পুলিশ ওদের কিছু বললো না? হুম। কিন্তু ওই মেয়েটা আমাকে বাঁচালো কেন? আর ওরা মারলোই বা কেন, এটা তো বুঝতে পারছি না। কেন মারছে সেইটা জানি না, তবে বাঁচাইছে কারণ হয়তো ওরা যেটা ভাবছে সেটাই ভুল। আপনার কোনো দোষ ছিল না। ওই যে কইলাম না, যেমন ভালো তেমনি খারাপ। ও, এবার বুঝতে পারছি। নিধি কিছু বলবে তার আগে সে ছেলেগুলো আবার চলে আসে। আবির ছেলেগুলোকে দেখে কিছুটা ঘাবড়িয়ে যায়। আবির মনে মনে ভাবতে থাকে, আবার মারতে শুরু করবে নাকি। তখনই একটা ছেলে বলে, কে রে নিধি, দুলাভাইয়ের সাথে কি করস? আর তোর নামটা যেন কি? পেছন থেকে একটা ছেলে বলে, আবির ভাই, ওনার নাম। ও হ্যাঁ, আবির ভাই। তো আপনি কি শালির সাথে খুশ গল্প করতেছিলেন? আমাদেরকেও একটু বলেন, বিয়ে হলেও আমরাও আমাদের শালির সাথে করতে পারতাম। আবির কিছু একটা বলার প্রস্তুতি নেয়। তখনই পেছন থেকে এমপির মেয়ে শাহিদকে ডাক দেয়। শাহিদ সহ সবাই সেদিকে চলে যায়। আবির নিধির দিকে তাকিয়ে বেশ ভালো রকমের একটা শক খায়। নিধি কাঁদতে শুরু করেছে, কিন্তু কেন কাঁদছে আবির তা না বুঝতে পারছে আর না জিজ্ঞেস করতে পারছে। আবিরের অনেকবারের চেষ্টায় কান্না বন্ধ করে নিধি। আবির নিধিকে জিজ্ঞেস করে সে কিসের জন্য কান্না করছে। নিধির উত্তর শুনে আবির তো যেন থেকে পড়ে। নিধির বোন কালকে বাড়ি থেকে বেরিয়ে গেছে, তাই তার বোনের কথা মনে পড়তেই নিধি কান্না করতে শুরু করে। আবির নিধিকে বলে, তোমার বোন কিসের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে কিছু জানো? না, তবে আপু প্রতিদিন রাতে কাজ থেকে বাড়িতে আসতো আর অনেকদিন কান্না করতো। যাওয়ার আগে আপু শুধু আমারে বলে গেছে যে এই শহরে অনেক হিংস্র নরপশু রয়েছে, তাদের প্রভাব যেন অন্য কোনো নিজমের উপর না পড়ে, সেটার ব্যবস্থা করতে যাচ্ছি। তোমার আপুর নাম নিঝুম? হুম। তা তোমার আপু কোন বাড়িতে কাজ করতো কিছু জানো? হুম, শাহেদের বাড়িতে কাজ করতো। যেই ছেলে এসে আপনাকে দুলাভাই কইলো ওই ছেলেটাই শাহেদ। আচ্ছা, ওদের সবার নাম এক এক করে বলো তো। ওই যে ওইটা নেহা, আর ওর ডান পাশের মেয়েটা ফারিয়া, আর তার পেছনের মেয়েটা মায়া, আর শাহেদের পেছনের ছেলে আরিয়ান, তার ডানে নিলয় আর বামে আব্দুল, আর যেটা মোটা করে ছেলেটা তামিম। ওরা সবাই মাঠের মাঝখানে বসে গল্প করছিল। নিধি তাদের দেখিয়ে বলে, তামিম ওদের সাথে ছিল না? না, ওরা ওকে মজা নেওয়ার জন্য ডাকছে। ওদের সাথে খাটো করে একটা ছেলে ছিল আর চিকন একটা ছেলে ছিল, ওদের নাম কি? খাটোটা সাবিত আর চিকনটা ফাহাদ। হুম। আচ্ছা সাহেব, আপনি যে কইলেন শাহেদের বাড়ির কথা, তো আপনার কি কোনো কাজ আছে? আমি কিন্তু বাড়িটা চিনি। থাক, লাগবে না।
বলে সামনের দিকে তাকায়, দেখে তামিমকে প্যান্ট খুলে ছোট প্যান্ট পরিয়ে তার উপর শার্টসহ যা যা ছিল সব খুলে নিয়ে নাচতে লেগে দিছে। আর তামিম ওদের কথা মতো নেচেই যাচ্ছে। আবির নিধিকে বলে, তা তোর মায়ের কি অবস্থা? ভালো, কিন্তু আজকাল ঔষধ কিনতে পামো বলে মনে হয় না, আর বাদামি বিক্রি হয় নাই। আবির নিধিকে 1000 টাকার নোট দিয়ে বলে, এটা দিয়ে তোর মায়ের ওষুধ কিনিস আর নিজেও কিছু খেয়ে নিস। আমার কিছু কাজ আছে, আমি গেলাম। কথা বলেই আবির উঠে চলে আসে। আবির ঘরে বসে আছে, সামনে কম্পিউটার, তবে কোনো কাজ করছে না, ইউটিউবে ঢুকে বসে আছে। গতকাল আবির ভার্সিটি থেকে আসার কয়েক ঘন্টা পরে একটা ছেলের খুন হয়। খুনটা মায়া দয়াহীনভাবে করা হয়েছে। লাশের শরীরে হাজারো ক্ষতস্থান, তবে তার থেকে বড় কথা লাশের শরীরের কোনো অংশই অন্য অংশের সাথে নেই। হাত এক জায়গায়, হাতের আঙ্গুল এক জায়গায়, পা এক জায়গায়, এমনকি লাশের যৌনাঙ্গ এক জায়গায়। লাশটা কার কেউ জানে না। এখানেই শেষ নয়, খুনটা করা হয়েছে মিস্টার ডার্কের মতো করে। কারণ মিস্টার ডার্ক সবসময় খুন করার পর একটা তাস রেখে যায়, আর সেটা লাশের মাথা কেটে অর্ধেকটা লাশের মাথার ভেতর, বাকিটা লাশের বাহিরে। এখানেও সেভাবে রাখা হয়েছে, কিন্তু দুই তাসই ভিন্ন। মিস্টার ডার্ক রাখত ট্রাম্পের টিকা, কিন্তু এই লাশের মাথায় জোকার তাসটি পাওয়া গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তবে এটা মিস্টার ডার্কের খুন নয়, নাকি মিস্টার ডার্ক এই খুন দ্বারা অন্য কিছু বোঝাতে চাচ্ছে? আবির প্রথম 10 বারের মতো নিউজটা শুনেছে, তারপরও আবার রিপ্লে করে আবার শুনছে। হঠাৎ কিছু একটা ভেবে আবির দ্রুত কম্পিউটারটা বন্ধ করে দৌড়ে বাইরে আসে। আবির বাড়ি থেকে বের হয়ে দ্রুত লাশ যেখানে পাওয়া গেছে সেখানে যায়। সেখানে এখন আর পুলিশ নেই, তবে সেখানে এখনও মার্ক করে রাখা হয়েছে। তাই আর আবির ভেতরে ঢুকতে পারেনি, কারণ বাহিরের কেউ ভেতরে ঢুকতে পারছে না। আবির চারপাশ দিয়ে ভালো করে দেখতে থাকে, ভেতরে কিছু নেই। আবির তারপর চারপাশ দেখতে থাকে, এমন কোনো কিছুই খুনিরা ফেলে যায়নি, এটা সম্ভব না। কিছু একটা ভুল তো করবেই। আবির সে ভুলটাকে খুঁজতে থাকে। বেশ কিছুটা সময় চারিদিকে খোঁজার পর প্রায় 20 মিটার দূরে একটা মাস্ক পায় আবির। জায়গাটা থেকে পশ্চিম দিকে মাস্কটা পায়। পকেট থেকে একটা রুমাল বের করে মাস্কটাকে তোলে, তারপর সেটাকে এভিডেন্স ব্যাগে রাখে। আবির আরও সেই দিকে এগিয়ে যেতে থাকে। আবির কিছুটা সামনে গিয়ে একটা জঙ্গল দেখতে পায়। আবির জঙ্গলের ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়, কিন্তু পরক্ষণে সিদ্ধান্ত পাল্টে নেয় আবির। একে তো নতুন এই শহরে, তার উপর বড় বড় একটা জঙ্গল, ভয় করাটাই স্বাভাবিক। আবির কিছু না ভেবে সেখান থেকে চলে আসে, তবে আবির শিওর এই জঙ্গলের মধ্যেই সে খুনের রহস্য সে খুঁজে পাবে। আবির ভার্সিটিতে আসে, তবে ক্লাসে তার কোনো মনোযোগ নেই। মাথায় এখন আর নেহার চিন্তা নেই, তার মাথায় এখন খুনের চিন্তা। কে এই খুনি? কেনই বা এমনভাবে খুন করে মিস্টার ডার্কের মতো করে রেখে গেছে? আবির মাথা নিচু করে এসব ভাবছিল, তখনই স্যার তাকে ডাক দেয়। আবির উঠে দাঁড়ায়। এই ছেলে, তোমার সমস্যা কি? সরি স্যার। আচ্ছা বলো তো, কাল যে খুনটা হয়েছে তাতে তোমার কি মনে হয়? কেনই বা খুনটা করা হয়েছে? স্যার, আমার মনে হয় এখানে বেশ ভালো রকম একটা রহস্য আছে। আর খুনি একজন নয়, কারণ খুনি একজন হলে পুরো বডিটা এত খারাপভাবে কেটে এভাবে রেখে চলে যেত না, অনেকটা সময় লাগবে। আর আপনি হয়তো এটা শুনেছেন, খুনটা প্রায় বিকাল 4টার দিকে করা হয়েছে, আর সন্ধ্যার দিকে লাশটাকে দেখতে পাওয়া গেছে। অর্থাৎ খুনের 3 ঘন্টা আগে সেখানে রাখা হয়েছে। আর 3 ঘন্টার মধ্যে একজনের পক্ষে তো এত কিছু করা সম্ভব নয়। আর এটা মিস্টার ডার্কের কাজ, কারণ মিস্টার ডার্ক আজ থেকে 2 বছর আগে চলে গেছে। আর সে চলে যাওয়ার আগে এটা বলে গেছে সে এক সময়ে ফিরবে আর এই দুনিয়ার রাজা হবে। তুমি এত কিছু কি করে জানলে মিস্টার ডার্কের সম্পর্কে? আবির তার ব্যাগ থেকে একটা ম্যাগাজিন বের করে হাতে নেয়, তারপর মাথা নিচু করে ধীর পায়ে স্যারের দিকে এগোতে থাকে। ঠিক স্যারের সামনে দাঁড়িয়ে ম্যাগাজিনটা স্যারের দিকে এগিয়ে দেয়। ক্লাসের সবাই তখন আবিরের দিকে তাকিয়ে আছে। আবির নেহার দিকে একবার তাকায়, তারপর শাহেদ আর বাকিরদের দিকে একবার তাকিয়ে নিল। সবাই যেন এটা ভেবে পাচ্ছে না আবির এত কিছু কি করে জানলো। যে ছেলের পোশাক পরা দেখে মনে হয় যেন বস্তি থেকে উঠে এসেছে, সেই ছেলে এত কিছু কি করে জানলো? তারপর স্যারের একটা কথা বলে, যা শুনে সবাই হা করে স্যারের দিকে তাকিয়ে থাকে।
স্যার ম্যাগাজিনটা হাতে নিয়ে বলতে শুরু করে, তোমাদের প্রায় অধিকাংশই জানো যে আমি একসময় আর্মিতে ছিলাম। সে সময় মিস্টার ডার্ক ছিল এক আতঙ্ক। শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বের মধ্যে সেই ছিল মাফিয়াদের রাজা। কিং অফ দ্য রকস্টার ছিল সে। কখন কাকে কিভাবে মারতো কেউ জানতো না। তবে সে সময় রাতেই এইসব কাজ করত, কিন্তু কোনো প্রমাণ ফেলে যেত না। আর না তাকে কেউ দেখেছে, সে সব সময় একাই আসতো। কেউ যদি তাকে দেখে বা খুন করতে দেখে, তাকেও সে মেরে ফেলতো। আর সে অন্ধকারে খুন করতো বলেই তার নাম মিস্টার ডার্ক। আজ পর্যন্ত কেউ মনে হয় না মিস্টার ডার্কের কাছ থেকে ফিরে এসেছে, আমি ছাড়া। মিস্টার ডার্কের কাছ থেকে ফিরে আসা আমি মনে হয় প্রথম ব্যক্তি। আপনি কি মিস্টার ডাককে দেখেছেন? না, উনি দেখেননি, কারণ মিস্টার ডার্কে তো আর তার নিজের লোকরাও দেখেনি, আর বাইরের লোক তো দূরের কথা। মিস্টার ডাকের যদি লোকজন থাকে তাহলে সে রকস্টার হয় কেমনে? কারণ রকস্টার তো তারাই যারা সব সময় একাই থাকে। তার লোকজন ছিল, কিন্তু সে যখন কোনো মিশনে যেত সে একাই যেত, আর তার চারপাশে থাকতো তারই লোক, যাদের অধিকাংশই ছিল স্নাইপার কিং, যাদের স্নাইপারের গুলি কখনো মিস করতো না। তুমি এত কিছু কিভাবে জানলে? এত কিছু ম্যাগাজিনে নেই। আর কি তুমি? আমি আবির, আর আমি এত কিছু জানি কারণ, না থাক, কিছু জিনিস না হয়ে রহস্য হিসাবে রাখা গেল। আবির নেহার দিকে তাকিয়ে কথাটা বলে। নেহা আবিরের দিকে কেমন একটা নজরে তাকায়। আবির সেই তাকানোর মানে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ। আজ আর ক্লাস করি না। কথাটা যখন শুরু করছি তখন এইটা নিয়েই কথা বলি। অবশ্য ক্লাস তো আজকে করি না, এটাই নিয়েই কথা বলছি। তো তোমাদের কাছে আজকে আমার জীবনের কিছু ঘটনা শেয়ার করি। আমার তখন প্রথম আর্মিতে ঢুকি। তখন আমার প্রথম মিশন পড়ে মিস্টার ডাকের মুখোশ খোলা। কিন্তু মিস্টার ডাক কে, কোথায় থাকে কেউ চেনে না। কিভাবে তাকে খুঁজবো তাও জানতাম না। সিনিয়র স্যারদের সহায়তা নিয়ে অনেক কষ্টে মিস্টার ডার্কে খুঁজে পাই। আমরা প্রায় তাকে ধরেই ফেলেছিলাম। সে একা ছিল, আর আমরা ছিলাম প্রায় 20 জন। আমরা যখন তাকে অ্যারেস্ট করতে যাই তখন সে জোরে হেসে ওঠে। আমরা সবাই যেন পাগল হয়ে যাই, যার সাথে কেউ নেই। অ্যারেস্ট মানেই ফাঁসির রায় ছিল তার জন্য, আর এই অবস্থায় সে হাসছে। আমি ভাবছিলাম সে ধরা পড়ার কারণে হয়তো টেনশনে এমন করছে। সিনিয়র স্যার ঠিকই বুঝতে পারছিল কিছু একটা হতে যাচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই কোত্থেকে স্নাইপারের গুলি এসে লাগতে থাকে, কিন্তু আমি বেঁচে যাই আমার শালিকার কারণে। আমাকে গুলি করার আগে সে এসে আমার সামনে দাঁড়ায়। স্নাইপারের গুলিটা এসে লাগে তার গায়ে, সাথে সাথে ধপ করে মাটিতে পড়ে যায় সে। আমার শালিকার নাম ছিল মায়া, আর মিস্টার ডার্ক মায়াকে ভালোবাসতো। এখন তোমাদের মনে অবশ্যই প্রশ্ন উঠছে, তাহলে তো আমি মিস্টার ডার্ককে দেখেছি না। সে ছিল লম্বা হুড পরা, মুখে মাস্ক ছিল, তাই তাকে কেউ দেখতে পায় না। সে সব সময় আমাদের সামনেই থাকতো, কিন্তু তাকে কেউ ধরতে পারতো না। সেই দিন শুধু আমি বাড়ি ফিরি জীবন নিয়ে, আর সে আমাকে একটা কাগজ দিল। সেখানে লেখা ছিল, আমি চলে যাচ্ছি, আমি ফিরব কোনো এক অবেলায়, আর সেই দিন এই দুনিয়ার রাজা আমি হব। আমি চলে যাচ্ছি তাকে নিয়ে। মিস্টার ডার্ক তখন মায়াকে কোলে নেয়। আমাকে মাফ করে দিও। তোমার আর আমার গল্প এখানেই শেষ। আমার উপর তোমার ভরসা নাই, ধৈর্য রাখো। মিস্টার ডার্ক সেই দিন মায়াকে নিয়ে চলে যায়। তারপর আর কখনো তাকে দেখা যায়নি। আমার ওয়াইফ আর মায়ার দুইজন খুব ভালোবাসতো। তাদের দেখেই বোঝা যেত ভাই বোনের সম্পর্ক কি। না, আপনি একটু ভুল বললেন। আসলে মিস্টার ডার্ককে আরও একবার এসেছিল। সেই দিনটা ছিল মায়ের মৃত্যুর দিন। তার 2 দিন পর মায়া মারা যায়। হার্টের একেবারে সাইডে দিয়ে যায়, যার কিছুটা হার্টের ক্ষতি করে, ফলে মায়া মারা যায়। তারপর নেহা হঠাৎ করে উঠে এসে আবিরের সামনে এসে দাঁড়ায়। নেহা আবিরের হাত ধরে বাহিরে নিয়ে আসে। আবির নেহার দিকে বোকার মতো তাকিয়ে আছে। নেহা আবিরকে বাহিরে নিয়ে এসে পুকুরের পাড়ের এক কোণে বসায়। নেহা আবিরের দিকে রাগান্বিত চোখে তাকায়। আবির তার চোখের দিকে দেখে বুঝতে পারে নেহা খুব রেগে আছে। তবে কেন রেগে আছে তা আবির বুঝতে পারছে না। কেন রেগে থাকবে? কি হতে পারে?
রেগে থাকার কারণ আবির আনমনে সেটাই ভাবছে। নেহা আবিরের মুখ ধরে তার দিকে করায়, তারপর বলে, আচ্ছা আবির, তুমি কি সত্যি করে বলো তো? আমি আবির, এইটুকুই আমার পরিচয়। মানে তোমার বাবা মাকে কি করে? আমার কোনো বাবা মা নেই, তারা আমাকে আমার জন্মের পরে ছেড়ে চলে গেছে। ও সরি, আসলে আমি বুঝতে পারিনি। না, আপনি ভুল ভাবছেন। আসলে আমি একটা জারজ সন্তান। তারা আমাকে জন্ম দেওয়ার পর কোনো এক মহিলার স্থানে ফেলে চলে যায়। ও, তাহলে তোমার জীবনে এতদূর কিভাবে আসলে? কারো তো একটা হেল্প প্রয়োজন নাকি? বাদ দেন তো এসব, আমার এসব নিয়ে ভাবতে আর ভালো লাগে না। আচ্ছা, এটাই লাস্ট। তুমি মিস্টার ডার্ক সম্পর্কে এত কিছু কিভাবে জানলে? বললাম তো, কিছু রহস্যকে রহস্য রাখা ভালো। তোমাকে যত দেখছি তত অবাক হচ্ছি। এইরকম খ্যাত দেখতে একটা ছেলে কিভাবে এত গুছিয়ে কথা বলতে পারে, আর কিভাবে এত রহস্যময়ভাবে থাকতে পারে? সত্যি আমি ইমপ্রেসড। আবির শুধু একটা মুচকি হাসলো। কি ব্যাপার, হাসছো কেন? জানেন আমাদের সমস্যাটা কি? আমরা যাকে দেখি তাকে তার পোশাক দেখে জাজ করি। এত ভিডিও দেখেছি, এতবার এই গল্পগুলো শুনেছি, তবুও আমাদের মনে কোনো পরিবর্তন নেই। আর আমাদের এই দৃষ্টিভঙ্গির কারণে আমাদের দেশের কোনো দিন উন্নতি হবে না। আমরা কখনো এটা ভাবি না ওই লোকটা এত উপরে উঠেছে, আমি ওর নিজের চেষ্টায় তার থেকে উপরে উঠব। কিন্তু না, আমরা কি করি, ওই লোকটাকে আরও নিচে কীভাবে নামানো যায় এটা করি। তাহলে আমাদের দ্বারা উন্নতি অসম্ভব। তুমি তো দেখি বেশ সুন্দর কথা বলো। আচ্ছা, আমি আসি। কোথায় যাবা? বাড়িতে আমার কিছু কাজ আছে। তোমার যে কাজ আছে বললে, তা আবার ওকে নিয়ে বসে রইলে যে? আপনি যান, আমি নিধির সাথে কিছু কথা বলে চলে যাব। না থাক, আমিও থাকি। না, আপনি যান, আপনি বড়লোক মানুষ, আমাগো সাথে থাকলে আপনারে কে কি বলে না বলে। আরে থাক, বাদ দে তো। আর নেহা, আপনি কিছু মনে করবেন না। তুমি তো আমাকে আপনি করে বলছো। আমরা তো একই ক্লাসে পড়ি নাকি? তুমি করে বলো। আমার অভ্যাস নেই। অভ্যাস হয়ে যাবে। না, আমার ইচ্ছে নেই। তো নিধি, তোর মা কেমন আছে? আম্মা ভালো আছে। আপনার জন্য কালকে হাপু বাড়িতে আইছিল। আপনারে কি কইয়া যে ধন্যবাদ দিমু? আরে না, তোর আপু খুব ভালো। তারে খারাপ করেছে কিছু পশু। মানে কি হয়েছিল ওরাপুর? আপনি শুনে কি করবেন? আপনি যান, আপনার দলে লাগে। সবাইরে অপমান করে বেড়ান। প্রতিশোধ নিচ্ছ? নিধি, কি শুরু করেছিস? আচ্ছা নিধি, আমি উঠি। তোর মায়ের ওষুধ কিনেছিস? না। নিধিকে আবির 1000 টাকার নোট দিয়ে চলে যায়। নেহা আবিরের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। নেহা উঠেও দৌড়ে আবিরের পাশে গিয়ে দাঁড়ায়। আবির নেহাকে দেখে দাঁড়ায়। তারপর নেহা সেই দিন আবিরের সামনে গিয়ে দাঁড়ায়। আবিরও নেহাকে দেখে দাঁড়ায়। আবির নেহার দিকে তাকিয়ে আছে। নেহা কিছু বলবে সেই জন্য অন্যদিকে নেহা আবিরের দিকে তাকিয়ে আছে আবিরকে জানার জন্য। নেহা আবিরের চোখের দিকে তাকিয়ে এটা বোঝার চেষ্টা করে চলেছে আবির ছেলেটা কীরকম। আবির নেহার দিকে তাকিয়ে বলে, কিছু বলবেন? হুম। বলেন, কি বলবেন? কোথায় যাচ্ছ? ক্লাস করবে না? না। যাচ্ছটা কোথায়? বাড়িতে কেন, কি হয়েছে? না, চলো আমিও যাব। যান, কে মানা করছে? আরে তোমার সাথে যাব। আচ্ছা চলেন। চলো। আচ্ছা, আপনি কি আমার বাসা চেনেন? না, চেনার জন্যই তো যাচ্ছি। দ্বিতীয় লাইনটা আস্তে করে বলে, কিছু বললেন? না, আসলে তোমাকে সেদিন দেখলাম আমাদের বাড়ির রাস্তা দিয়ে যাচ্ছ, তাই ভাবলাম হয়তো তোমাদের বাড়িটাও আমাদের ওই দিকে। ও আচ্ছা, আপনার? আবির আরও কিছু বলবে কিন্তু তার আগেই নেহাকে ডাক দেয় ক্লাস টিচার। নেহা সামনের দিকে এগিয়ে যায়, সাথে আবিরও এগিয়ে যায়। নেহা, তোমার বাবাকে আমরা খুব সম্মান করি। তার মানে এই না যে তুমি তোমার ইচ্ছা মতো যখন তখন ক্লাস থেকে বেরিয়ে আসবে। শুধু বেরিয়ে আসলেও কোনো সমস্যা হতো না যদি না তুমি আবিরের হাত ধরে টেনে নিয়ে আসতে। এখন আমার উপর দিয়ে কতটা ঝড় যাচ্ছে জানো তোমার এই টুকু কাহিনীর জন্য। সরি স্যার, আসলে ক্লাসের মধ্যে কথা বললে আপনাদেরও কথা বলার একটু অসুবিধা হয়, তাই। চুপ করো তুমি, কোনো কথাও বলো না। আর নেহা, আজ তোমার বাবা এমপি বলে আজ কলেজ থেকে বরখাস্ত করা হয়নি। আর তোমারটা যেহেতু প্রিন্সিপাল নাই, তাই ছাত্রনেতা নিহাত দেখবে। তোমার ভাগ্য ভালো এখন প্রিন্সিপাল নাই, না হলে এতক্ষণে বাড়িতে পৌঁছে যেতা।
কথাগুলো এক নাগাড়ে বলে স্যার হন হন করে হেঁটে চলে যায়। স্যারের হাঁটা দেখে বোঝা যাচ্ছে স্যার খুব রেগে আছে। আবির নিহাত 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 আস্তে আস্তে বলতে বলতে ভার্সিটির বাইরে চলে আসে। নেহাও আবিরের পেছন পেছন হাঁটতে থাকে। কিছু দূর গিয়ে নেহা আবিরকে জিজ্ঞেস করে, তুমি কি ভার্সিটি থেকে বের করে দেওয়া নিয়ে ভাবছো? ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, আব্বুকে বলে ওটা ঠিক করে নিব। চিন্তা তো একটু হবেই, অনেক কষ্টে এত দূর আসা, তারপর আবার আমার পরিচিত এখানে কেউ নেই, তাই আর কি। আচ্ছা, তুমি তো গ্রাম থেকে এসেছো, তো তোমার গ্রামে কে কে থাকে? কেউ না, আমি একাই। ও, তারপর দুজন দুজনেই নীরব হয়ে যায়, কেউ কোনো কথা বলে না। কিছুটা হাঁটার পর তাদের সামনে হঠাৎ একটা গাড়ি এসে থামে। তারপর কিছু মানুষ সেখান থেকে নেমে আবিরকে ধরে, গাড়িতে তুলে নিয়ে চলে যায়। নেহা যেন বোকার মতো চেয়ে থাকে, কি হচ্ছে কি এখানে? কেন তারা আবিরকে তুলে নিয়ে গেল? আর তারা কে? নেহা যেন বুঝতেই পারছে না সে এখন কি করবে। তারা সবাই আবিরকে ধরে নিয়ে চলে যায়। নেহাও একটা বাইকারকে দাঁড় করিয়ে সেই গাড়ির পিছু নেয়। ধীরে ধীরে গাড়ির স্পিড বাড়তে থাকে। সেই বাইকারও তার গাড়ির স্পিড বাড়াতে থাকে। গাড়িটা চলতে থাকে। এক সময় তারা শহরের শেষ পর্যায়ে চলে আসে। সেখানেই গাড়িটা দাঁড় করায়। পাশে সেই জঙ্গল, যেই জঙ্গলের সামনেই সেই লাশ পাওয়া গিয়েছিল। এটা লাশ পাওয়ার জায়গা ঠিক উল্টো দিকে। আবিরকে গাড়ি থেকে নামিয়ে নেওয়া হয়, মুখে কালো কাপড় দিয়ে বাঁধা, হাত পেছনের দিকে বাঁধা। আবির তারা ধাক্কাতে ধাক্কাতে নিয়ে চলে যায় জঙ্গলের ভেতর। নেহা সেই বাইকারকে বিদায় দিয়ে সেও জঙ্গলের ভেতর প্রবেশ করে। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর একটা ছোট্ট ঘরে আবিরকে ঢুকানো হয়। নেহাও সেখানে যায়। এদিকে নিহাত আবিরকে খুঁজতে থাকে। সে খুঁজতে খুঁজতে বিরক্ত হয়ে যায়। আবিরের প্রায় সব ক্লাস মেটকে বলা শেষ, শুধু নেহাদের গ্যাংকে জিজ্ঞেস করেনি। শেষে উপায় না পেয়ে নেহাকে খুঁজতে থাকে। নেহাকে খুঁজতে গিয়ে তার গ্যাংকে পায়, কিন্তু নেহা নেই। নেহাকে না পেয়ে তাদের কাছে গিয়ে নেহা জিজ্ঞেস করে, আচ্ছা নেহ কোথায়, তোরা কি কিছু জানিস? ভাই, আপনি আর ভালো হলেন না। জানেনই নেহা আপনাকে পাত্তা দেয় না, তারপরও কেন সারাদিন নেহার পিছনে বসে থাকেন বুঝি না। ফাইজলামো বাদ দে, নেহা কোথায় সেটা বল। নেহা তো অনেকক্ষণ আগে বাড়িতে গেছে। ও আচ্ছা, আবির কোথায় তুই জানিস? ও যে ঘুমরা মুখো ছেলেটা, কারোর সাথে কোনো কথা বলে না। জানি। কোথায়? নেহা তো ওকে ক্লাস থেকে হাত ধরে বের করে এনেছে, সেটা তো মনে হয় জানো। তারপর তারা 1 ঘন্টা বাইরে কি করেছে জানি না। আমরা যখন বাইরে আসলাম তখন তারা দুজনেই একসাথে গল্প করতে করতে বাইরে চলে গেল। ও আচ্ছা, শালারে ভাবছিলাম ভার্সিটিতে রাখবো, কিন্তু তা আর হবে না। আচ্ছা ভাই, আবার কাজ আছে। আচ্ছা তুই যা। নিহাত, আমি একটা কথা বলি। নিহাত আব্দুলের দিকে তাকায়। আব্দুল্লাহ বলে, নিহাত ভাই, আমি দেখেছিলাম ওই যে গাছের নিচে তারা একে অপরের মুখে মুখে লাগিয়ে কিছু একটা করতেছে। কি বলিস? তুই শালারে প্রাণী মেরে ফেলে দিব, এখানে লাশ পুঁতে ফেলবো। তুই ওর উপরে খেপতাছস কেন? জানা, যারে মারা লাগবে তারে মার, হালার পুত্রে প্রাণে মার, যা খুশি কর, ঠিক আছে? আর তুই ভবিষ্যতে বাই বলে ডাকবি, নীলয়ের বাই, আমি তোর না। আরে ব্রাদার, মাথা ঠান্ডা করো। আচ্ছা ঠিক আছে, গেলাম। নিহাত পেছনে ঘুরে দেখে সামনে নিধি দাঁড়িয়ে আছে। নিহাত পেছনে ফেরার পর নিধি বলে, ভাইজান, একটা কথা কমো, কিছু কইবেন না তো? তোর আবার কি হলো, বল কি বলবি? ভাইজান, আসলে ওই পোলা মিশা কথা কইতাছে। নেহা আর সাহেব কিছুই করে নেই, ওরা ডাক না কি জানি লইয়া কথা কইতেছিল, তারপর ওরা ওইটা চলে যায়। নিহাত নিধির কথা শুনে আবার আব্দুল্লার দিকে তাকায়। আব্দুল্লাহ ভয়ে ভেজা বেড়ালের মতো পেছনে বসে আছে। নিলয় হঠাৎ সামনে এসে নিধির হাত থেকে আবিরের দেওয়া টাকাটা কেড়ে নেয়। তারপর বলে, কে রে, তোরে এই টাকা কে দিছে? আবির নাকি? দিছে তো, কি হয়েছে? এটা তো তোরে এই মিথ্যা কথাটা বলার জন্যই দিছে নাকি? বলে নিধিকে একটা চর মারে নিলয়। নিধি বাদাম সহ সব কিছু ছিটকে পড়ে যায়। নিলয়
আবার এগিয়ে আসে নিধিকে মারার জন্য। ঠিক তখনই বাইক নিয়ে খুব স্পিডে একজন আগন্তুক আসে। লম্বায় প্রায় 6 ফুটের মতো হবে, মাথায় হেলমেট, হাতে গ্লাভস, চেহারার কিছুই দেখা যাচ্ছে না। নিধি আর নিলয়ের মাঝখানে এসে দাঁড়ায়। ভেতরে ঢোকার পর চেয়ারের সাথে আবিরকে বেঁধে মুখ থেকে কাপড়টা খুলে দেয়। খুলে দেওয়ায় আবির শান্ত হয়ে বসে আছে তাদের দেখে। তাদের মধ্যে একজন বলে, তুই কি জানিস তোকে কেন ওখানে তুলে আনা হয়েছে? কেন তুলে আনা হয়েছে বল তাহলে। নেহা আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে এসেছিল, তাই থ্রেট দিতে। কিসের জন্য তোকে তুলে আনা হয়েছে তা জানি না, তবে তোর কথাটা সত্যি যে তোকে থ্রেট দিতেই তুলে এখানে ডেকে আনা হয়েছিল। তবে পরে তোকে উপরে পাঠানোর কথা বলা হয়েছে। আবিরের কাঁধে হাত রেখে ওদের লিডার কথাটা বলে, তো আমাকে কে মারবে, তুই নাকি যে আমাকে তুলে এনেছে সে? ওটা জেনে কি করবি? যার হাতেই হোক আজকে মরবি, তাই আল্লাহর নাম নে। রিয়াদ ভাই এত কথা না বলে সোজা মেরে দেন তো। আরে দাঁড়া, বেচারার শেষ দিন, আজকে একটু কথা তো বলতেই দে। হাসতেছিস কেন? মরবো তাই শেষ হাসি হেসে নিচ্ছি। শালা মরার ভয়ে পাগল হয়ে গেছে। আচ্ছা, আমার শেষ ইচ্ছা পূরণ করবি না? বল। সাধারণত এসব আমি করি না, তবে তোর ইচ্ছাটা অবশ্যই পূরণ করব। আচ্ছা, আমি তোদের বস, মানে যে তোদের তুলে নিয়ে আসতে বলেছে, তার হাতে মরতে চাই। আচ্ছা ঠিক আছে, তোরে নিহাদেই এসে মারবে। আবির এবার জোরে হেসে ওঠে। সবাই আবিরের দিকে তাকিয়ে আছে। কেউ বুঝতে পারছে না আবির কিভাবে এখনো শান্ত হয়ে বসে আছে। যে একটু পর মরবে সে এতক্ষণ কান্নাকাটি করে মাফ চাইতো, হাত পা ধরে মাফ চায়, তাও তারা কেউ জীবিত অবস্থায় ফেরে না। আর আবির কিনা সেখানে হেসে যাচ্ছে। কান্নাকাটি হাত পা ধরা তো দূরের কথা। তোর বুকের ভেতর মরার কি কোনো ভয় নেই? একটু পর মরবি তাও হেসে যাচ্ছিস। শেষ ইচ্ছাও নাকি নিহাদের হাতে মরার। আবির হাসি থামিয়ে বলে, আচ্ছা, তোদের নিহাত আগে আসুক, নিহাত আসলেই বুঝবি কে কার পা ধরে। আবিরের কথা শুনে পিছন থেকে একজন এসে জুড়ে আবিরের মুখে একটা ঘষে দেয়। আবির চেয়ার সহ নিচে পড়ে যায়। পড়ে থাকা অবস্থায় সেই ছেলে আবিরকে মারতে থাকে আর বলে, শালামাদ জীবনেও কাউরে সরি বলিনি, আর তোর পায়ে পড়বো? রিহাদ ভাই আপনি ওকে মারবেন নাকি আমি এখানে একে মেরে রেখে দিব? রিয়াদ সেই ছেলেটাকে সরিয়ে নেয়, আবিরের চেয়ার তোলে, তারপর বলে, আরে ফাড়ান ছেলেটা একটু পর মারা যাবে, তার সাথে এমন ব্যবহার করতে নেই। জি ভাই। তোর নাম তো আবির নাকি? আচ্ছা তুই কে বলতো? সময় হলে সব জানতে পারবি। আর হ্যাঁ, ফারহান নিজের জীবন চাইলে এখন আমাকে মেরে ফেল। কিরে, তোর জীবনের প্রতি একটু মানে নেই? হঠাৎ করে পেছন থেকে কেউ একটা এসে পেছনের একজনের মাথায় জোরে কাঠ দিয়ে একটা বাড়ি দেয়। এভাবে আরও 2 জনের মাথায় বাড়ি দেয়। 3 জনেই মাটিতে পড়ে যায়। রিয়াদকেও বাড়ি দিতে যায়, কিন্তু রিয়াদ কাঠটা ধরে ফেলে। তারপর আবিরের সাথে তাকেও ধরে বেঁধে রাখে অন্য একটা চেয়ারে। ঠিক আবিরের পেছন দিকে তাকিয়ে বেঁধে রাখা হয়। আগন্তুকের পুরো মুখ ঢাকা, চোখ দুটো দেখা যাচ্ছে, মাথায় লম্বা হুড। সে কে এটা বোঝা যাচ্ছে না। আবিরের মুখে আবার কালো কাপড় দিয়ে বাঁধা হয়। তারপর আর আবিরের কিছু দেখতে পারে না। তারপর মুখের মধ্যে দিয়ে দড়ি বা অন্য কিছু একটা দিয়ে বেঁধে দেওয়া হয়, যাতে আবির কথা বলতে না পারে। আবিরের আগন্তুককে চেনা চেনা লাগে। আবির অনেকবার মনে করার চেষ্টা করে কোথায় যেন তাকে দেখেছে। তার চোখ দুটো যেন আবির কোথাও দেখেছে। হঠাৎ করে আবির শুনতে পায়, আরে ভাবি আপনি? আবির কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু মুখ যে বাঁধা, কথা বের হচ্ছে না। শুধু একটা শব্দ আসছে। আমি ভাবছি তার পেছনে থাকা মানুষটাকে নিয়ে। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে গেট খোলার শব্দ পায় আবির। সামনে তাকিয়ে দেখে নিহাদ। আবিরের চোখে কাপড় থাকায় আবির কিছু দেখতে পারছে না, কিন্তু আবির কিছুটা আন্দাজ করতে পেরেছে যে এটা নিহাদ। কিন্তু তাতে আবিরের বিন্দুমাত্র চিন্তা নাই, শুধু এটা নিয়ে ভেবে যাচ্ছে পেছনে থাকা ব্যক্তিদের নিয়ে। নিহাদ এসে একটা হকি স্টিক হাতে নেয়, তারপর জোরে আবিরের পায়ে বাড়ি দেয়। আবির ছিটকে পড়ে যায় চেয়ার নিয়ে। তখন নিহাদ খেয়াল করে আবিরের পেছনে কেউ একটা বাঁধা, মুখ কালো কাপড় দিয়ে বাঁধা। নিহাদ সেই দিকে এগিয়ে যায়। মুখ থেকে কাপড় সরানোর জন্য হাত বাড়ায় নিহাদ। কিছু উপরে তুলে দেখে লম্বা চুল। নিহাদ মনে মনে ভাবে কি হতে পারে এটা, যে এতটা সাহস করে আমার পথের কাঁটা হতে এসেছে, তাও একটা মেয়ে।
তখনই ফারহান বলে আবিরকে লাথি মেরে বলে, কি রে শালা, খুব না বললি কে কার পা পরে মাপ চায় দেখা যাবে। এখন তাহলে কুকটাচ্ছিস কেন শালা আমার? নিহাত কথাটা শুনে আবিরের কাছে যায়, হকি স্টিক দিয়ে বেধর পেটাতে থাকে। মারতে মারতে একসময় হকি স্টিক ভেঙে যায়। আচ্ছা, শালার মুখ বেঁধে রেখেছিস কেন? ভাই, শালা বেশি কথা বলে। শালার শখ আপনার হাতে মরবে, এটাই নাকি তার শেষ ইচ্ছে। ভালো তো, আমার সারপ্রাইজ কোথায়? ওই যে ওইটারে আজ খেয়ে ছেড়ে দেন, তাহলে ঠিক হবে। মার দেমাগ খুব বেশি, শালি আবিরকে বাঁচাতে এসেছিল। নিহাত ধীর পায়ে মেয়েটির দিকে এগিয়ে যায়। চোখ বন্ধ করে মাথার কাপড়টা একটানে খুলে ফেলে নিহাত। তারপর এক চোখ খুলে সাথে সাথে 2 পা পিছিয়ে গিয়ে বলে, নেহা, তুমি কিরে রিহাত? নেহা আবিরকে বাঁচাতে আসছিল? আবির মনে মনে এটাই ভাবছিল যে ওটা নেহা। ভাই ভাই, একটা ভালোবাসা বলতে কিছু নেই, যা আছে শুধু মজা। ওর সাথে মজা করে ছেড়ে দেন, তাহলে ঠিক আপনার কাছে থাকবে। নিহাত একবার রিয়াদের দিকে রাগান্বিত চোখে তাকায়। রিয়াদ কিছুটা ভয় পেয়ে যায়, মাথাটা নিচু করে নেয়। তারপর নিহাত আবিরের কাছে যায়, আবিরের মুখের বাঁধনটা খুলে দেয়। তারপর ধীরে ধীরে আবিরের মুখের কাপড়টা তোলে। সাথে সাথে নিহাত ছিটকে পেছনের দিকে যায়। নিহাত আবিরকে দেখে চমকে ওঠে, ছিটকে পেছনের দিকে চলে যায়। তোতলাতে তোতলাতে বলে, ভাই আপনি? কে ও যে আপনি ওরে দেখে ভয় পাচ্ছেন? নিহাত উঠে গিয়ে ফারহানের গালে কষে 2টা চড় মারে। সালার চেনো সেরে, এর জন্য আজ আমি এখানে। আবির ভাই আমাকে পাওয়ার দিচ্ছে, এখনই পা ধরে মাফ চা, না হলে প্রাণেও বাঁচবি না। নেহার মাথার উপর দিয়ে সব যাচ্ছে। কি হচ্ছে এখানে? ও একা, আমাদের কি করবে? আমরা এখনো 5 জন আছি। আরে বোকা নেহা, একটা মেয়ে হয়েও 2 জন এখনো মাথায় হাত দিয়ে বসে আছে। আর যে পুরো দুনিয়ার জন্য আতঙ্ক, সে আমাদের 7 জনকে মারবে টেনশন ছাড়াই। ভাই, ওর কাছে তো অস্ত্র নাই। যে নিজে একটা অস্ত্র, তার অস্ত্রের প্রয়োজন হয় না। আবির কথাটা মুখে মাস্ক পরে চেয়ারে বসে বলে। নেহা সহ সবাই আবিরের দিকে তাকায়। নেহা বড় একটা ঢোক গিলে মনে মনে বলে, মিস্টার ডার্ক। সাথে সাথে একটা গুলির শব্দ পায় নেহা। গুলিটা আবিরের কাঁধ ঘেঁষে চলে যায়। আবির সাথে সাথে তার বসার চেয়ারটা নিয়ে ছুঁড়ে মারে ফারহানের দিকে। ফারহান সরে যায়, আর আবির তার জুতার নিচে লেগে থাকা পিস্তলটা বের করে গুলি করে ফারহানের ডান হাতে। পিস্তলটা পড়ে যায়। ফারহান জোরে চিৎকার দিয়ে ওঠে। তারপর আবার একটা গুলি করে ফারহানের পায়ে। আবার চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে বসে পড়ে ফারহান। আবির ফারহানের কাছে গিয়ে ফারহানের সামনে হাঁটু গেড়ে বসে বলে, কি রে, কি যেন বলছিলিস তুই? মনে নেই, আরেকবার বলতো। ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই। ফারহানের 2 গাল চেপে ধরে বলে, এটা বলেছিল। ফারহান ভয়ে চুপ হয়ে যায়। আবির জোরে ফারহানের গালে ঘুষি মারে। গাল ফেটে মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। আবির বলে, কি রে, কিছু বলিস না কেন? পেছন থেকে আবির মাথায় কেউ একটা বাড়ি মারে। আবির বাড়ি মারার গতিটা সহ্য করতে না পেরে মাটিতে শুয়ে পড়ে। তারপর ধীর গতিতে আবার ওঠে। তারপর মাথার পেছনে হাত দিয়ে দেখে রক্ত আসতেছে। পেছনে না তাকিয়ে আবার বলে, কি রে, কি বলেছিলি তখন বল? আবার পেছন থেকে জোরে একটা লাথি মারে। আবির আবার পড়ে যায়। আবির আবার ওঠে। এবার কিছু না বলেই গুলি করে ফারহানকে। তারপর বলে, নিহাদ, ভেবেছিলাম তোরে ছেড়ে দেব, কিন্তু তুই শালা সব থেকে আরামি। বলে পেছনে ঘুরে আবির সামনে তাকিয়ে দেখে রিয়াদ আর তার পোলা পান্ডা দাঁড়িয়ে আছে। সবাই আবিরের দিকে বন্দুক তাক করে নিয়ে আছে। পেছন থেকে নিহাত বলে, ভাই তুই আমার অনেক উপকার করছিস, তাই তোরে বলছি চলে যা এখান থেকে, যদি নিজের প্রাণ বাঁচাতে চাস। আবির বিদঘুটে একটা হাসি দেয়। তারপর সবাইকে অবাক করে দিয়ে বাহির থেকে কয়েকটা স্নাইপারের গুলি এসে রিয়াদ সহ তার সব ছেলেদের লাগে। সবগুলো একসাথে ধপ করে মাটিতে পড়ে যায়। কেন করলি এমন? ভাই আমি তো কিছু করিনি, ওরাই আপনাকে মারছে। কি প্রয়োজন ছিল আমারে বলতি? আমি নিজেই তোরে দিতাম, কেন পিছন থেকে আঘাত করলি? ভাই আমারে মাফ করে দেন। আসলে ভাই নেহারে আমার খুব ভালো লাগে। নেহা তোমার প্রতি দুর্বল হয়ে পড়ে, আর আমার জানা মতে তুমিও নেহার প্রতি দুর্বল হয়ে পড়েছ। আমারে মাফ করে দাও ভাই।
তুই জানিস আমি শত্রুদের মাফ করলেও বেঈমানকে কখনো মাফ করি না। বলেই আবির গুলি করে নিহাদের মাথায়। কাছ থেকে গুলি করার কারণে কপাল ভেদ করে মাথার পেছন দিয়ে গুলিটা বের হয়ে যায়। আবিরও মাথায় হাত দিয়ে বসে পড়ে। মাথায় অসহ্য রকম যন্ত্রণা হচ্ছে আবিরের, কিন্তু সেদিকে তার কোনোই খেয়াল নেই। সে নিহাদের লাশের পাশে বসে নিহাদের কলার টেনে ধরে অশ্রুমাখা চোখে বলে, আমারই বলতি আমি নিজে তোর আর নেহার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতাম। তারপর টলমল করতে করতে নেহার দিকে এগিয়ে যায় আবির। নেহার সামনে কোনো রকম দাঁড়ায় আবির। মাথা ব্যথার কারণে সে ঠিকমতো কিছু দেখতে পারছে না। সব কিছু ঘোলা ঘোলা লাগছে আবিরের কাছে। আবির নিজের শরীরের ভারসাম্য যেন হারিয়ে ফেলছে, আর দাঁড়িয়ে থাকতে পারছে না। তারপরও বলে, আমার সাথে চলুন, আমার ছেলেরা আপনাকে পৌঁছে দিয়ে আসবে। আপনি মিস্টার ডার্ক? সেটা জেনে আপনার কোনো লাভ নেই, চলুন। আবির বাহিরে যাওয়ার জন্য পা বাড়ায়, সাথে সাথে নেহার উপর ধপ করে পড়ে যায়। নেহাও নিজেকে সামলাতে না পেরে সেও পড়ে যায়। নেহার বুকের উপর আবির শুয়ে আছে। নেহা আবিরকে ওঠানোর জন্য ডাক দেয়, কিন্তু আবির কোনো সাড়া দেয় না। নেহা কোনো রকমের আবিরকে তার উপর থেকে সরায়। তারপর বুঝতে পারে আবির অজ্ঞান হয়ে গেছে। মাথা থেকে অনেকটা রক্ত বের হয়ে যাওয়ার জন্য আবিরের শরীর দুর্বল হয়ে পড়ে। একসময় সে অজ্ঞান হয়ে যায়। তারপর ভার্সিটির সে আগন্তুক নিধিকে নিয়ে সে বাড়িতে প্রবেশ করে। আবিরকে পড়ে থাকা দেখে সে আগন্তুক বলে, শালা কাঠের একটা বাড়ি সহ্য করতে পারে না, তাই শালা নাকি কিং অফ দ্য রক স্টার। তারপর সে আগন্তুকই কাউকে একটা ফোন করে আসতে বলে। তারপর সে এসে আবিরকে দেখে। আগন্তুক হাসতে হাসতে জোরে একটা লাথি মারে আবিরের পেটে। শালা, তোর কুত্তার জীবন এত সহজে মরবি না, আর আমি তোকে এত সহজে মরতেও দেব না। আগন্তুক নিধিকে রেখে বলে, নিধি নেহাকে নিয়ে যাস, আমি গেলাম। কথাটা বলে আগন্তুক আবিরকে তার ঘাড়ে ওঠায়, আস্তে করে তার বাইকে ওঠায়। বাইক স্টার্ট দিয়ে আবিরকে নিয়ে চলে যায়। নেহা বোকার মতো দাঁড়িয়ে আছে। নিধি নেহাকে ডাক দেয়, কিন্তু নেহা আবিরকে নিয়ে ব্যস্ত। নিধি নেহার হাত ধরে ডাক দেয়, তখন নেহা নিধির দিকে তাকায়। কিছু বলবি? আপনারে বাসায় লইয়া যাইতে কইছে। কেউ চিনিস? না। তাহলে ওর সাথে আসলে আবার ওই লোকটা যা বলতেছে তাই করতেছিস, ব্যাপারটা কি? ওই লোকটাও সাহেবের মতোই, কিন্তু সাহেব অনেক ভালো মানুষ, কিন্তু ওই লোকটা অনেক খারাপ একজন লোক। কেমনে বুঝলি আবির ভালো আর ওই লোকটা অনেক খারাপ? যদিও সাহেব আমারে মানা করছিল, তারপরেও আপনারে কইতেছি। সাহেব হইল গিয়া ডন মানুষ, কিন্তু তিনি ডনগিরি করে মানুষের ভালোর লাইগা। আর আমার বইন যেই দিন বের হয়ে যায়, সেই দিনই ওই লোকের ছেলেরা আমার বইনে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যেতে একটা মানুষ দেখে, তাকে কেটে রাস্তার মাঝখানে রেখে চলে যায় ওই লোকটাকে ছেলেরা। পরের দিন সাহেবের সাথে দেখা হলে আমার মন খারাপ দেখে সাহেব আমারে জিজ্ঞেস করে কি হয়েছে আমার। তখন আমি সাহেবের কই কাল রাতে আমার বোন বের হয়ে গেছিল বাড়ি থেকে। তারপর সাহেবই আমার বোনের ওদের থেকে নিয়ে আসে, কিন্তু সাহেবের পিঠে কেউ একজন ছুরি দিয়ে কাইটা দিছে। হেল লাইগা সাহেবের শরীর খুবই খারাপ। তোর বোন যে ওরা কিছু করেনি? ওই লোকেরা আমার বোনের নাকি অনেক মারছে, গলায়, তারপর ঠোঁটে কামড়ের দাগ, পেটে খামচির দাগও আছে। আচ্ছা, আমি একবারও তো আবিরের শরীর দুর্বল দেখলাম না। দেখতেও পারবেন না। কেন? ও, আপনারে বুঝতে হবে না। এসব কথা বলতে বলতে নেহারা জঙ্গলের বাইরে আসে। একটা রিক্সা নিয়ে নেহারা বাইরের দিকে যেতে থাকে। নেহার মাথা এখনও ঘুরছে। যে ছেলের কয়েকদিন আগে খ্যাত বলে র্যাগিং করেছিল, সেই ছেলের এখন কি হিসেবে দেখবে। নেহার হঠাৎ মনে পড়ে, ওই আগন্তুক যদি খারাপই হয়, তাহলে নিধি ওই লোকটার কথা মতো চলছে কেন? সাথে সাথে নেহা নিধিকে প্রশ্ন করে, আচ্ছা নিধি, ওই লোকটা যদি খারাপই হয়, তাহলে তুই লোকটার কথা শুনছিস কেন? আমি আর কি করবো কন? ওই ছেলেরা যে আমার মা আর বোনের ধরে নিয়ে গেছে। আমি তার কথা মতো শুনলে নাকি আমার মা আর বোনলে মেরে ফেলবে। ও আচ্ছা, আবিরকে তাহলে লোকটা বাঁচাচ্ছে কেন? আমি কি জানি। কি হুম করতেছেন? কিছু না, রহস্য আছে অনেক। কি রহস্য? নেহা কিছু একটা বলতে যাবে, তার আগে রিক্সা
মামা ব্রেক করে। নেহা আর নিধি দুজনেই প্রায় পড়ে যাচ্ছিল। নেহা রেগে রিক্সা মামারে গালি দিবে এমন অবস্থায় পৌঁছে গেছে, কিন্তু সামনে তাকিয়ে দেখে পুলিশ। কিছু না বলে তিনজন মেয়ে পুলিশ অফিসার নেহা আর নিধিকে হাতকড়া পরিয়ে গাড়িতে তোলে। নেহাকে কারাগারে পাঠানোর পর বলা হয় তাদেরকে অ্যারেস্ট করার কারণ হলো তারা নিহাত আর তার ছেলেদের তারা খুন করেছে। সেখানে তাদের ছাড়া আর কারো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। আগামী সপ্তাহে তাদের আদালতে পাঠানো হবে, সেখানে তাদের শাস্তির কথা জানানো হবে। নেহা ধরেই নিয়েছে হয় তাদের ফাঁসি দেওয়া হবে, নয়তো যাবজ্জীবন কারাদণ্ড। কিন্তু নিধি, তার কি হবে? যেখানে আবির সবাইকে মারলো তার কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, এটা কিভাবে সম্ভব? আর আবির কি মিস্টার ডার্ক? নেহা যে কিছু ভাবতে পারছে না। এদিকে নেহার বাবারও খবর পায় যে নেহাকে খুনের দায়ে জেলে ঢোকানো হয়েছে। তিনিও বারবার নেহাকে ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভার্সিটির ছাত্র নেতাকে মারার কারণে নেহাকে পুলিশ ছাড়তে পারছে না। একমাত্র রাষ্ট্রপতিই পারে তাকে জেল থেকে ছেড়ে দিতে, কিন্তু তিনিও তা করবেন না, কারণ এতে করে সে জনগণের বিরুদ্ধে চলে যাবে। নেহার বাবা কিছু বুঝতে পারছে না কিভাবে নেহাকে সে বাঁচাবে। নেহার সাথে দেখা করার সুযোগও নেই। 2 দিন এভাবেই চলে যায়। নিধি কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে। তার মা অসুস্থ, কি করছে না করছে কিচ্ছু জানে না নিধি। ঔষধও নেই বাসাতে, না আছে খাবার। নেহার এসব বিরক্ত লাগছে, কারণ কয়েকদিন বাদে তারা মারা যেতে চলেছে। কারণ নিধি পরিবার নিয়ে চিন্তায় ব্যস্ত হয়ে গেছে। 2 দিন ধরে আবির অজ্ঞান অবস্থায় ছিল। 2 দিন পর উঠে হাসপাতালের কারোর সাথে কোনো কথা না বলে একাই সব কিছু খুলে ফেলে দেয় তার গা থেকে। তারপর উঠে বাইরে আসে। আসার সময় কেউ তাকে দেখেনি, তাই কোনো ঝামেলাও হয়নি। বাইরে এসে সেই জঙ্গলে আবার ঢোকে। এবার একেবারে ভেতরে প্রবেশ করে আবির। তারপর একে একে 2টা কল করে আবির। আবিরের শরীর এখনও পুরোপুরি সারেনি, অনেকটাই দুর্বল তার শরীর। টলমল করতে করতে একেবারে মাঝখানে এসে দাঁড়ায় আবির। ওপরের দিকে একটা লম্বা গাছে ছোট্ট একটা মাচা লাগানো। এটাই এই জঙ্গলের সব থেকে বড় গাছ, এখান থেকে পুরো শহর দেখা যায়। আবির সে গাছে উঠতে থাকে। 2বার চেষ্টা করে, কিন্তু শরীর দুর্বল থাকায় উপরে উঠতে পারেনি। তারপর আস্তে করে কিছু একটা বলে। মাটিতে হাঁটু গেড়ে বসে আবির। 2 হাতে ভালো করে মাটি লাগিয়ে নেয়। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সেখান থেকে একটা সিগারেট ঠোঁটে আটকে নেয়। পকেটে আবার হাত ঢুকিয়ে দেয়। কাঠে ম্যাচ বের করে সিগারেটটা জ্বালায়। তারপর সুস্থ মানুষের মতো কয়েক সেকেন্ডে সে গাছে উঠে পড়ে। মাচায় উঠে বসে আবির। উপরে আকাশের দিকে তাকায়। আকাশটা কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। সিগারেটটা প্রায় শেষের দিকে। আবির সেটাকে নিভিয়ে নিচে ফেলে দেয়। মাচায় উঠে দাঁড়ায় আবির। মাচায় 3টা স্নাইপার রাখা, সেখান থেকে একটা স্নাইপার হাতে তুলে নেয়। তারপর গাছের সাথে সেটাকে ভালোভাবে লাগিয়ে নেয়। তারপর সেটা একদম নেহার জেলের দিকে তাক করে, তারপর সরিয়ে নেয়। ঠিক 90 ডিগ্রি পশ্চিমে সেটাকে ঘুরিয়ে একটা গুলি করে। আবার থানার দিকে তাক করে। নেহাকে যেখানে বন্ধ করে রাখা হয়েছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে স্নাইপারের লেন্স দিয়ে। নেহার সামনে দাঁড়িয়ে থাকা 2টি পুলিশকে একে একে গুলি করে। 2জনই একসাথে ধপ করে পড়ে যায়। সাথে সাথে 2টা হেলিকপ্টার ঢাকা জেলখানার উপরে ঘুরতে থাকে। উপর থেকে দড়ি বেয়ে 7 জন লোক নিচে নেমে নিধি আর নেহাকে নিয়ে আবার বেরিয়ে যায় হেলিকপ্টারে ওঠে। নেহা শুধু বোকার মতো করে দেখে যাচ্ছে। তারপর নেহাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আবির এখনও সেই স্নাইপার নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আবির আবার একটা সিগারেট জ্বালায়। আবির গাছ থেকে নিচে নামে। জোরে বৃষ্টি নামে। পুরো জঙ্গল যেন বৃষ্টির শব্দে মুখরিত হয়ে গেছে। আবার আকাশ খারাপের জন্য জঙ্গলটা অনেক অন্ধকার হয়ে গেছে, তাই দেখতেও বেশ ভয়ঙ্কর লাগছে। আবির জোরে হেসে ওঠে। বৃষ্টির শব্দের সাথে আবিরের হাসি যেন কেমন একটা অদ্ভুত শোনাচ্ছে। আবির সামনের দিকে তাকিয়ে দেখে তার দিকে 2টা বাইক আসছে। 2জনই হেলমেট পরা।
তাদের দেখে আবির মুচকি হাসে। আবির ঠিক সামনে এসে দাঁড়ায় বাইক দুইটা। একজন বাইক রেখে বাইকের সাথে রাখা আরেকটা হেলমেট খুলে আবিরকে দেয়। আবির হেলমেটটা পরে বাইকে উঠে বসে। আবির বাইক নিয়ে মেইন রোডে ওঠে। ধীরে ধীরে বাইকের স্পিড বাড়াতে থাকে। বৃষ্টি ভেজা রাস্তায় বেশ পিচ্ছিল হয়ে আছে, তারপরও আবির বেশ স্পিডে বাইক চালাচ্ছে। স্পিড সব মিলিয়ে 150+ স্পিডে উঠতেছে। আবির পেছনে পেছনে সেই বাইকও আসছে, কিন্তু তারা অনেক দূরের পেছনে আছে। বৃষ্টির কারণে রাস্তাটা অনেকটাই ফাঁকা, অন্যদিকে এত ফাঁকা থাকে না। আবির মেন রাস্তা পেরিয়ে ছোট্ট রাস্তা দিয়ে যেতে থাকে। একসময় একটা গ্রামে এসে পৌঁছায় আবির। গ্রামের শেষ দিকে ছোট্ট একটা নদী আছে, সেখানে গিয়ে আবির বাইকটা দাঁড় করায়। বাইক থেকে নেমে বাঁশ দিয়ে নামানো ব্রিজ দিয়ে নদীর অপর পাশে পার হয় আবির। কিছুটা হেঁটে সামনের দিকে যায়। সেখানে দাঁড়িয়ে আছে নেহা, নিধি আর হেলিকপ্টারে থাকা ছেলেরা। বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গেছে এখন। নেহার সামনে গিয়ে হেলমেটটা খোলে আবির, তারপর নেহাকে বলে, এখন কি করবো বলো? তোমার বাবা আর নেই। আমি প্রথম গুলিটা তাকেই মেরেছি। তুমি আমাকে চেনো না, আমি জানি। আজ তোমাকে কিছু কথা বলতেই হবে। তুমি হয়তো ভাবছো আমি মিস্টার ডার্ক। হ্যাঁ, আমি মিস্টার ডার্ক, কিন্তু এখন আর নেই। আমি যখন মিস্টার ডার্ক ছিলাম তখন মাফিয়া জগৎ সম্পর্কে তেমন কিছু জানতাম না। সব প্ল্যান করছিল মায়া। সে ছিল মাস্টার মাইন্ড। সে সময় আমার আশেপাশে থাকতো। সে জানতো আমি তাকে ভালোবাসি, কিন্তু সে আমাকে কখনো ভালোবাসেনি। কিন্তু যেই দিন স্যারের মুখোমুখি হই, সে দূর থেকে দেখে বুঝতে পারছিল আজ কিছু একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। মাইন্ড গেমার তো, তাই। কথাগুলো বলে আবির থামে। তাদের মধ্যে একটা ছেলেকে কিছু একটা ইশারা করে। সে দৌড়ে গিয়ে এক প্যাকেট বিয়ারের বোতল আনে। আবির সেখান থেকে একটা বোতল নিয়ে এনে ঢক ঢক করে একেবারে এক বোতল শেষ করে। তারপর আবার একটা বোতল নিয়ে মুখে একটু দেয়, তারপর নেহার দিকে তাকায়। নেহা আবিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। নেহার মাথায় কিছুই ঢুকছে না। সেই মিস্টার ডার্ক আবার বলছে ছিলাম, আর সে তার বাবাকে খুন করেছে, সেটা আবার নেহাকে এসে বলছে। অথচ নেহা নিজে এখনো বসে আছে। আবার আবির তাকে জেল থেকে বের করে এনেছে। নেহা কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। নেহা কেন জানে আবিরকে কিছু বলতে পারছে না। মাঝে মাঝে মনে হচ্ছে সে আবিরকে ভালোবাসে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আবিরের সাথে তার দেখাই মাত্র 1 সপ্তাহের, আর তার থেকে বড় কথা আবির নেহার বাবাকে খুন করেছে, আর নেহার কোনো রিয়াকশন নেই। আবির আবার বলতে শুরু করে, সেই আমি দেখেছিলাম মায়া আমাকে কতটা ভালোবাসে। সে দৌড়ে আসে আমার জন্য। দুর্ভাগ্যবশত তার দুলাভাইয়ের সামনে আসতেই তাকে গুলি লাগে। আমি সেই দিন মায়াকে নিয়ে চলে যাই রাজশাহীতে। সেইখানে গিয়ে জানতে পারি সে কেন এতদিন বলেনি সে আমাকে ভালোবাসে। তার আরেকজন বোন ছিল, ইরা। তার জন্য সে আমাকে ভালোবাসতেও বলতে পারেনি। ইরাও রাজশাহীতেই থাকতো। সেদিন ইরার সাথে দেখা হওয়ার পর থেকে আমি নিজেকে আর কখনো মিস্টার ডার্ক বলিনি, কারণ সেই দিন মায়া বলেই ইরা আমাকে ভালোবাসে। একজন মাফিয়াকে কেউ ভালোবাসতে পারে শুনেই অবাক হয়েছিলাম। কীভাবে ভালোবেসেছিল সেটা না হয় অন্য কোনো একদিন বলবো। সেই দিন মায়া নিজ হাতে আমাকে ইরার সাথে বিয়ে দেয়, কিন্তু আফসোসটা ছিল মায়া সেই রাতেই মারা যায়। আমরা কেউ বুঝতে পারিনি তার গায়ে গুলিটা লাগছিল। তার দুলাভাইও একটা গুলি চালায়, সেটা তার কোমরের উপরে গিয়ে লাগে। সেটা বের করা হয়নি। মায়া হয়তো জানতো যে তার আরও একটা গুলি লেগেছে, কিন্তু মায়া বলেনি। তার হয়তো আর বেঁচে থাকার ইচ্ছা ছিল না। মায়া মারা যাওয়ার পর বুঝতে পারি তার আরও একটা গুলি লেগেছিল। যাই হোক, বাদ দাও সেসব। তুমি হয়তো এখন আমাকে অনেকটা পছন্দ করে বসেছ, তাই এত তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে। আমি চাচ্ছি না আমার প্রতি তুমি আরও কোনো প্রকার দুর্বল হয়ে পড়ো। আর দুর্বল হবাও না, কারণ আমি নিজেই তোমার বাপকে মেরেছি। যদিও সে তোমার আসল বাবা না। যাই হোক, তোমার সব দায়িত্ব আজ থেকে আমি পালন করব। মানে ছেলেরা তোমাকে দেখাশোনা করবে, কারণ আমি এই শহরে আর থাকবো না। তখনই পেছন থেকে একটা বের হয়ে আসে। দুধে আলতা গায়ের রং, বেশ লম্বা চুল, ঠোঁটের বাম পাশে একটা ছোট্ট তিল আছে, কাজল কালো চোখ, লম্বাই খুব বেশি না, কালো রঙের শাড়ি পরে আছে। এসে একদম আবিরের পাশে দাঁড়ায়। হঠাৎ বিদ্যুৎ চমকায়। ইরা জোরে আবিরকে জড়িয়ে ধরে। এই প্রথম নেহার কোনো মেয়েকে দেখে জেলাস ফিল করছে। নেহা বলে, আমাকে আমার বাড়িতে রেখে আসুন। আচ্ছা, তুমি জিজ্ঞেস করবে না কেন বললাম সেই তোমার আসল বাবা নয়?
না, আমি জানি বাবা হলে কখনো রাতে এসে মেয়ের সাথে রাত কাটানোর চিন্তাও করতো না। যাই হোক, ভালো থাকবেন, আসি। সেখান থেকে একজন ছেলে বাইক নিয়ে নিহার কাছে আসে, ইশারায় নিহাকে উঠতে বলে। বৃষ্টি এখন আর নেই, তবে চারিদিকে এখন কাদা দিয়ে ভরা, তার উপর আবার পাশেই নদী। নিহা কিছু একটা ভেবে আবার ঘুরে আসে, আবিরের সামনে এসে দাঁড়িয়ে বলে, আপনি সাবধানে থাকবেন। কেন? না, আমি আপনার কিছু করব না। সেই দিন যেই ছেলেটা আপনাকে বাঁচিয়েছিল সেই আপনাকে মারবে। আবির মুচকি হাসে নিহার কথা শুনে। আবির ইশারা করে পেছনে কাউকে সামনে আসার জন্য। সেখান থেকে একজন মাস্ক পরা ছেলে সামনে আসে। দেখো তো চিনতে পারো কিনা। এটাই তো সেই ছেলে। স্যার প্লিজ, যদি সম্ভব হয়। আবিরের কথা শুনে ছেলেটা তার মুখের মাস্ক খোলে। নেহা নিজ চোখে যেন বিশ্বাস করতে পারছে না, কিভাবে সম্ভব যেই স্যারের মুখে 5 দিন আগে মিস্টার ডার্ক সম্পর্কে শুনলো, সেই স্যারই কিনা মিস্টার ডার্কের সাথে। কিভাবে সম্ভব এত কিছু? মায়ের কারণে আমরা সবাই আজ এক জায়গায়। মায়ের সব সময় বলতো সবাই একসাথে পুরো বিশ্ব ঘুরে বেড়াবে। আজ সবাই একসাথে আছি, শুধু মায়া নেই। লাস্ট একটা প্রশ্ন করি। হুম। আমার বাবাকে কেন মারলে? তোমার জন্যই। তোমার বাবা তোমাকে বাঁচানোর জন্য না, তোমাকে মারার জন্য ছোটাছুটি করছিল। তোমাকে যেই খাবার দেওয়া হতো সেখানে বিষ ছিল। শুধু তোমার বাবাকেই মারিনি, পুরো ঢাকা থানাটাই আর নেই। নেহা কিছু না বলে বাইকে উঠে বসে। সবাই চলে যায়, শুধু আবির আর ইরা ছাড়া। বৃষ্টিটা আবার শুরু হয়। ইরা আবিরকে জড়িয়ে ধরে। বৃষ্টির মধ্যে ইরা পুরো ভিজে গেছে। আবিরও ইরাকে জড়িয়ে ধরে। থাক না একটু আবিরের বুকে ইরা। আজ থেকে স্বাধীন, আর কোনো পিছুটান নেই। দূরে কোথাও গিয়ে তারা বাসা বাঁধবে, যেখানে থাকবে অজস্র ভালোবাসা। থাকবে না কোনো মিস্টার ডার্ক, থাকবে না কোনো রক্তের নেশা, আর কখনো ফিরবে না এই জগতে।